এই যে শিং চাষে যতটুকু বিনিয়োগ ততটুকু লাভ। আচ্ছা। এটা খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো। আমার থেকে অনেক অভিজ্ঞ খামারি ভাইরা আছে, তো আসলে আমরা অত ঝুঁকি নিতে পারি না, ধীরে ধীরে আমরা আগাচ্ছি আর কি। তো শিংড়িয়ে যতটুকু ইনভেস্ট ততটুকু লাভ। আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারলে সবকিছু সহি সালামতে যদি ওঠে, আপনি 5 লক্ষ টাকাই এখান থেকে লাভ হওয়ার, প্রফিট হওয়া সম্ভব আর কি। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার কাহালু উপজেলার দেও গ্রামে, যেখানে সঞ্জিত কুমার নামের একজন শিক্ষিত যুবক পড়ালেখার পাট চুকিয়ে চাকরির পিছনে না ঘুরে হয়েছেন সফল উদ্যোক্তা। গড়ে তুলেছেন বর্ণমালা মাল্টিমিডিয়া স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষিতে পেয়েছেন অভাবনীয় সাফল্য। প্রিয় দর্শক, এখন আমি কথা বলছি বগুড়া জেলার কাহালু উপজেলা থেকে। প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমিতে। এই স্কুলটি কিন্তু মাত্র 3 বছর আগে যাত্রা শুরু করলেও ইতিমধ্যে এই স্কুলটিতে কিন্তু প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী রয়েছে এবং ইতিমধ্যে এই স্কুল কিন্তু এই এলাকায় সাড়া ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলটিতে নিয়মিত অভিভাবক সমাবেশের পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন এক্সট্রা কারিকুলামেও কিন্তু উৎসাহ প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এবং সর্বাক্ষণিক এই স্কুলটি কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন বর্ণমালা মাল্টিমিডিয়া স্কুলটি বগুড়া জেলার কাহালু উপজেলার দেওগ্রামে অবস্থিত। প্রিয় দর্শক, শুধু স্কুল নয়, এই স্কুলের পাশাপাশি কিন্তু সঞ্জিত কুমার রায় গড়ে তুলেছেন তার পারিবারিক পুষ্টি বাগান, যেখান থেকে তিনি তার পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বড় অঙ্কের মুনাফা অর্জন করে থাকেন। আপনারা দেখছেন তার বাগানটিতে রয়েছে বেশ নামকরা আমগুলো। আপনার এই মুহূর্তে যে আমটি দেখছেন, এই আমটি একটি ব্যানানা জাতের আম। এর পাশাপাশি রয়েছে ব্রুনাই কিং জাতের আম, যে আমের সাইজ 1 কেজির ওপরে কিন্তু হয়ে থাকে। এর পাশাপাশি তিনি তার 5টি পুকুরে চাষ করছেন বিভিন্ন জাতের মাছ। রয়েছে পাবদা চাষ, একক শিং চাষ এবং এর পাশাপাশি মিশ্র চাষেও কিন্তু তার সফলতার দেখা পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি সঞ্জিত কুমারের সেই পুকুরে, যেখানে তিনি চাষ করছেন একক শিং চাষ। প্রিয় দর্শক, আমরা একটু পরেই কথা বলবো সঞ্জিত কুমারের সাথে। অবশ্যই আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, যারা উদ্যোক্তা হিসাবে ক্যারিয়ার গড়তে চান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে পর্দায় যে মানুষটিকে দেখছেন, তিনি সঞ্জিত কুমার রায়। প্রিয় দর্শক, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে তিনি কিন্তু এখন পুরোদস্তুর একজন কৃষক বা উদ্যোক্তা, যার স্বপ্ন জুড়ে রয়েছে কৃষি এবং কৃষির সাথে সম্পর্কিত সকল বিষয়। আমরা এখন কথা বলবো সঞ্জিত কুমার রায়ের সাথে। আমরা এখন কথা বলছি সঞ্জিত দাদার সাথে এবং তার থেকে আমরা একটু তার উদ্যোক্তা হওয়ার যে পিছনের গল্পটা আমরা একটু জানবো। আচ্ছা দাদা, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার এই উদ্যোক্তা হওয়ার পিছনের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। আচ্ছা, আপনাকে ধন্যবাদ অসংখ্য। আসলে আপনি যে বিষয়টা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি কিভাবে উদ্যোক্তা হতে পেরেছি, তো আমি প্রথমে দর্শকদেরকে ধন্যবাদ জানাবো। তো আসলে আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমার নাম সঞ্জিত কুমার। আমি অ্যাকাউন্টিংয়ে MBA কমপ্লিট করেছি আর কি। তো কৃষির প্রতি একটা ভালোবাসা, এটা আমার ছোটবেলা থেকেই। আমি ছোটবেলা থেকেই এই মাছ চাষ, গাছপালা রোপণ করা, এগুলো আমি খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমার একটা ছোট পুকুরে, পাশে আমার বড় পুকুর রয়েছে। তো এটা আমার ছোট পুকুর, 20 শতাংশ। আমি একক শিং চাষ করেছি এটাতে। তো আসলে আমি লেখাপড়া শেষ করার পর, যেহেতু আমার স্বপ্নটা ছোটবেলা থেকেই কৃষির প্রতি এবং ভালোবাসাটা ছিল, আমি প্রথমে আপনার ছোট একটা পুকুর থেকে শুরু করি। এই মাছ চাষের সূচনাটা হয় আর কি। কত হবে, 10 শতক একটা পুকুর। আমার কিছু পার্টনার আছে। তো দুইজন বলতে 3জন ছিল আর কি পার্টনার। এই মাছ চাষের শুরুর পার্টনার আর কি বলা যায়। একটা পুকুর লিজ নিয়ে আমরা 3জন মিলে কিছু সিলভার কার্প মাছ ছেড়েছিলাম। সেখান থেকে এই মাছ চাষের যাত্রাটা আমার শুরু হয়েছিল আর কি। তো এখন সব থেকে মজার বিষয়টা হলো, তো পাশাপাশি আমি একটা ডায়াগনস্টিক সেন্টার করেছিলাম এলাকাতে, আমার বাজারে আর কি। তো আসলে দুর্ভাগ্যবশত ডায়াগনস্টিক সেন্টারটা করার পর আমি মোটামুটি কন্টিনিউ করেছিলাম। করার পর হঠাৎ করে দেশে করোনার একটা প্রাদুর্ভাব দেখা যায়, মহামারী আকার ধারণ করে। তো সেই ক্ষেত্রে তখন আমাকে প্রতিষ্ঠানটা বন্ধ রাখতে হয়। তো এই দীর্ঘদিন প্রতিষ্ঠানটা বন্ধ রাখার পর আমি
পরবর্তীতে আর প্রতিষ্ঠান থেকে আমি ঘুরে দাঁড়াতে পারি নাই। তো আমাকে লাইসেন্সড স্বাস্থ্য বিভাগ থেকে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তর থেকে আমি ছাড়পত্রটা পাই নাই। তো যেহেতু ছাড়পত্র পাই নাই, আমি তো অবৈধভাবে ব্যবসা করব না। তো এই হোঁচটটা আমি আমার চলার পথে খাইছিলাম আর কি। কিন্তু ছোটবেলা থেকে আমার ঝুঁকি নেওয়ার নেশাটা কিন্তু আমার প্রচণ্ড ছিল আর কি। তো আমি ভয় পাই নাই, তখনই আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি ওখান থেকেই আমার আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, আমি শিক্ষকতা করি, পেশায় একজন শিক্ষক। তো বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি আমি ২০২২ সালে এটা স্থাপন করেছি আর কি। তো এই বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি প্রাইভেট প্রতিষ্ঠানটি, তো এই ২ বছর থেকে ২.৫ বছরের ব্যবধানে আপনার মোটামুটি স্কুলটা এই এলাকায় একটা ভালো সুনাম অর্জন করেছে। প্রায় ৩ শতাধিক বাচ্চা-কাচ্চা রয়েছে আমার স্কুলে। তো আসলে বর্তমানে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আমি। আমি নিজে ওখানে দেখাশোনা করি। তো স্কুলে আমি বসি, পাশাপাশি আমি এই যে মাছ চাষ, এখন আমার ছোট বড় ৫ টি পুকুর রয়েছে। তার মধ্যে নিজস্বই আমার ৩ টি রয়েছে, আবার লিজ নিয়েছি আমি ২ টি। তো আমি মূলত আসলে আপনার এই যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো বেশি করি, মিশ্র চাষও করি। আমার মনোসেক্সও আছে, একটা পুকুরে পাঙাশ রয়েছে। এখানে শিং করেছি, একক শিং ৩০,০০০ শিং মাছ দিয়েছি আমি। আমি ২-৩ দিনের মধ্যে এটা হারভেস্টিং করব আর কি। পাশে যে পুকুরে পাবদার মাছ দিয়েছি আর কি। তো দেখা যায় যে আমি যদি আপনাকে এই পুকুরটার কথাই বলি, যে এই যে ২০ শতাংশ পুকুর, এখানে দেখেন এই ৬ মাসের জন্য আমি এটা দিয়েছি আর কি। তো এই ৬ মাসে ২০ শতক থেকে আসলে যদি কোনো বিপদ আপদ না হয়, আমি মোটামুটি তাও ১.৫ লক্ষ থেকে ২ লক্ষ টাকা আমি প্রফিট করতে পারবো আর কি, খরচ বাদই। তো এরকম করে মাছ চাষ থেকে আমার প্রতি মাসে মোটামুটি ১.৫-২ লক্ষ টাকা আর্ন আসে। তো প্রতিষ্ঠানটা সেবামূলক, আমি আসলে ওইটা টাকার উদ্দেশ্যেই দিছি তা নয়। প্রতিষ্ঠানটা বড় হচ্ছে। আসলে আমি যে নিজে কর্ম করতেছি, আমি নিজে পরিবার নিয়ে খাচ্ছি। আমার স্বপ্নটা হচ্ছে যে আমি আরও ৫-জন ১০জন মানুষের কর্মসংস্থান ওখানে সৃষ্টি করতে পেরেছি। আমি মন থেকে এটা আসলে অনেক তৃপ্তি পাই। আরও ১০টা মানুষ আমার দ্বারা ওখানে উপকৃত হচ্ছে, তারা কাজ করছে, তাদের পরিবারকে তারা চালাতে পারতেছে। এটা আসলে সবথেকে বড় মানে তৃপ্তি। তো উদ্যোক্তা ভাইদের কিন্তু আসলে সবথেকে বড় পাওয়াটাই এটা। নিজে ভালো থাকে, এলাকার আরও কিছু মানুষ যাদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকেও ভালো রাখতে পারে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, আর চিন্তা ভাবনা নয়, আপনারা আজ থেকে শুরু করতে পারেন। আসলে সফলতা ব্যর্থতা এগুলো থাকবে, এগুলো নিয়ে এত ভয়ের কিছু নাই। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন, এবং কাজের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, মন দিয়ে লেগে থাকতে পারেন। যেমন এই পুকুরে আমি নিজে অনেক সময় খাবার দিই, পুকুরে আমি নিজে অনেক সময় চুন প্রয়োগ করি। আমি কোনো কাজকে ছোট করে কখনো দেখি না। তো আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলবো, আজকে যে দেখেন আমার পুকুর, এই দেখেন চারিপাড়ে আমি কলা গাছ লাগিয়েছি, আম গাছ রয়েছে, আমার বাগান রয়েছে, এই যে মাছ চাষ করতেছি, আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে, আমার বাজারে একটা ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে, যেখানে আমার আপনার হচ্ছে যে কীটনাশক, সিমেন্ট, কালার ব্যাংক এগুলো রয়েছে আর কি। পাশাপাশি একটা স্কুল রয়েছে। আসলে এগুলো কিন্তু কিছু ছিল না, এগুলো কিন্তু সম্পূর্ণই আমরা চেষ্টা করে ধীরে ধীরে আমরা করার চেষ্টা করেছি আর কি। তো প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি শেষ পরামর্শ এটাই দিব, আসলে যারা আপনারা উদ্যোক্তা হতে চান তারা ভয় করবেন না। ঝুঁকি থাকবে, ব্যর্থতা থাকবে। আসলে পড়ে যাওয়া এটা স্বাভাবিক। যদি পড়ে যেয়ে আপনি না দাঁড়াইতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়। আপনারা চেষ্টা করেন, আজ থেকেই শুরু করেন। ২টা গরু কিনেন, ২টা গরু দিয়ে খামার শুরু করেন। পুঁজি কম থাকলে আপনারা দেশি গরু দিয়ে শুরু করেন, এরকম ছোট একটা পুকুর দিয়ে শুরু করেন। আমি আশা করি আপনারাও একদিন সফল হতে পারবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আর কি। আপনি যেটা বলছিলেন যে আপনি অ্যাকাউন্টিং থেকে MBA কমপ্লিট করেছেন, জি, স্বাভাবিকভাবে আমাদের যেরকম ফ্যামিলি বা আমরা যেরকম জায়গা থেকে উঠে আসছি, জি, তো আমাদের পরিবারের বা সমাজের মানুষের একটা চাওয়া থাকে যে পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করবে। তো আপনি যেহেতু একটু হলো ব্যতিক্রম পথে হাঁটলেন, তো যখন শুরুটা করেছিলেন তখন আসলে আপনার পরিবারের বা সমাজের মানুষ থেকে কিরকম বাধা বা বিপত্তির সম্মুখীন হয়েছেন কিনা, নাকি তারা সবসময় সাপোর্টিভ ছিল, নাকি কোনো? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন আর কি। তো এটা আসলে দেখা যায় সবগুলো উদ্যোক্তার পিছনে খোঁজ নিলে এই গল্পটা থাকে, আমারও হয়েছে। তো শুরুতে আপনাকে কেউ সাপোর্ট করবে না। মানে বাংলাদেশের কালচারের সাথে চাকরিটা এমনভাবে হয়ে গেছে, আসলে চাকরি যারা করে এটা তো অবশ্যই ভালো, কিন্তু যারা চাকরি করে না তারা কি খারাপ? আমার কাছে প্রশ্নটাই। তো চাকরি একজন বাংলাদেশের টেন্ডেন্সি যেটা,
যে ছেলে আমার লেখাপড়া করছে, যেটাই হোক একটা চাকরি বাকরি তারে করতে হবে, না হলে আসলে হলো না, এটা একটা ক্যারিয়ার হলো। আমিও এরকম অনেক কথা শুনছি যে ছেলে এত বড় হয়েছে, মানে লেখাপড়া শিখে এত ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে মাছ চাষ করতেছে, সে পুকুরে খাবার নিয়ে যাচ্ছে কাঁধে করে, পুকুরে চুন দিচ্ছে। এটা আসলে প্রথমত আমাকে মানুষ, আমি যখন স্কুল করেছি তখনও অনেকে হেয় প্রতিপন্ন করেছে, কিন্তু আসলে আমার কিছু সমাজে কিছু সৃজনশীল মানুষ থাকে, তারা সবসময় আমাকে দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে যে তুমি আগাও, ভালো কিছু হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাকে টেনেই ধরার চেষ্টা করা হয়েছে আর কি, মানে টেনে ধরা হয়েছে এইভাবে, মেন্টালি ভাবে সাপোর্টটা আমি পাই নাই। সবাই যে চাকরি করবে ছেলে, বাদ দিয়ে এগুলো কি করতেছে, তো আমি প্রথমত এটা পাই নাই। পরিবার থেকেও যে আমাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছে এটাও ঠিক তা নয়, কিন্তু আমি পরিবারকে সবসময় বোঝানোর চেষ্টা করেছি। পরিবারের বিরুদ্ধে গিয়ে পরিবারের সাথে আসলে আপনার ঝামেলা করে আমি মনে করি বাবা মা মনে কষ্ট দিয়ে কোনো কিছু সফল হওয়া যায় না। আমি তার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর জন্য যে এটাও বেটার, এটা আমি করি। তো আজকে কিন্তু তারা অনেক খুশি। আজকে কিন্তু আমার স্কুল প্রতিষ্ঠান, আমার এগুলো ব্যবসা, এগুলো এগ্রিকালচার, এগুলো দেখে তারা অনেক খুশি যে আসলে সে নিজে একটা কিছু ভালো কিছু করছে এবং সে নিজেও আরো 5 জনের চাকরি দিছে, সে নিজে চাকরি না করে। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনার সিদ্ধান্তটা কি ঠিক ছিল পুরোপুরি? জি, আসলে প্রত্যেকের স্বপ্ন তো আলাদা আলাদা থাকে। তো আমি প্রথমে সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আমি আজকে আমাকে যে পজিশনে স্রষ্টা নিয়ে আসছে আর কি, আমি যা করতেছি আমি মনের দিক দিয়ে অনেক স্যাটিসফাইড যে আমাকে একটা সুন্দর এরকম পরিবেশ স্রষ্টা গিফট করেছে। আমি অবশ্যই আমি মনে করি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি চাকরির যে হতাশা, এর পিছনে ছুটি নাই, আমি দৌড়াই নাই। আসলে আমি নিজে কিছু করার চেষ্টা করেছি, গ্রামের নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি 5 জনের কর্মসংস্থান সৃষ্টি করার চেষ্টা করেছি। আমি পেরেছি, অনেকটা পেরেছি, কতটা পেরেছি জানি না, অনেকটা পেরেছি আর কি। তো আমি মনে করি যে আমার সিদ্ধান্ত আমার কাছে বেটার ছিল, আমি এটা স্যাটিসফাইড আর কি পুরোপুরি। তো দাদা আমি মনে হয় দেখছিলাম যে আপনি আজকে আপনার এই পুকুর পাড়ে যে গাছ ছিল বিভিন্ন ফলের, যেমন কলা বা আম বা আরো অনেক ধরনের ফলাদির গাছ আছে, সেগুলো থেকে কিছু মানে হারভেস্ট করছেন। জি, আমি আজকে হারভেস্টিং এর জন্য আসছিলাম এখানে। আচ্ছা, তা আমি তো গত 2 বছরে প্রায় 3 লক্ষ টাকার কলাই বিক্রি করছি এই পুকুর থেকে। আচ্ছা, আচ্ছা। তো এখন গাছগুলো ছোট হয়ে গেছে, এই জন্য কলার আসলে হ্যাঁ, একটু কলা তো প্রথম দিকেই ভালো হয়, প্রথম দিকে ভালো হয়। বছর। এই যে দেখেন আমি এগুলো হারভেস্ট করলাম নিজের গাছ থেকে, এগুলো হারভেস্টিং করে আসলে খাওয়ার যে মজা, এটা অন্যরকম। এই যে দেখেন কিছু আম পেরেছি, দেখেন এই পাশে রয়েছে আর কি। তো আমার প্রায় 150 পিসের মতো আম গাছ রয়েছে। এগুলো কি আম? এটা হচ্ছে ল্যাংড়া আম। জি, একদম ফ্রেশ ল্যাংড়া আম এখানে তিনি দেখাচ্ছেন, এবং আমগুলোর সাইজ অনেক সুন্দর। প্রায় 150 পিসের মতো গাছ রয়েছে। 150 পিসের মতো গাছ তেনা রয়েছে। প্রচুর আম হয়েছে এবার, সৃষ্টিকর্তা দিয়েছে। আমও যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছেন, পাশাপাশি কলা। এই যে এটাই তার আসলে মেইন যে পুকুরটা, 100% একটা পুকুর, এবং এখানে তিনি আসলে পাবদা মাছ চাষ করছেন। যে পুকুরটাতে আসলে সব ধরনের পুকুর পাড় দিয়ে বিভিন্ন আম গাছ, পাশাপাশি কলা গাছ তিনি লাগিয়েছেন, এবং সেখান থেকেই তিনি আসলে আম, পাশাপাশি কলা এবং আরও অন্যান্য ফল সংগ্রহ করছেন। নিজের পরিবারের চাহিদা তো মিটছেই, এবং বাড়তি যে যতটুকু থাকছে সেটা তিনি বাজারে বিক্রি করে তার একটা বড় একটা মুনাফা আসছে এখান থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম সঞ্জিত কুমার রায়ের সাথে। স্রোতের বিপরীতে চলায় মানুষটি আমাদের সকলের জন্যে অনুপ্রেরণার। শুধুমাত্র শিক্ষকতাই নয়, এর পাশাপাশি কৃষিতে তিনি যে অভাবনীয় সাফল্য পেয়েছেন সেটা আমাদের জন্য অনুপ্রেরণার। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওর একেবারে শেষ প্রান্তে। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।